Assalamu alaikum. Hello, my dear student. I hope you are well. Yes, I am fine. I want to say that stay home, stay safe. আশা করি তোমরা সব ভালোই আছো। দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার কারণে আমরা নিয়মিত ক্লাস নিতে পারিনি। আজকে অনলাইনের মাধ্যমে তোমাদের সুবিধার্থে আমরা অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। I am তরিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, খেজুরতলা পাটিকাবাড়ি সেকেন্ডারি স্কুল। My topics parts of speech. My dear students, আমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে কম বেশি জানি, তারপরও আমি একটু ক্লিয়ার করি। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ মিন্স পদ প্রকরণ। নিশ্চয় আমরা এর অর্থটাও জানি। সো হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ? Any student? No. Don't worry. পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দেব। হয়তো তোমরা বিষয়টা জানো, তারপরেও আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিই। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আমি আরও একবার রিপ্লে করতেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। How many kinds of parts of speech? The kinds of 8. তাহলে আমরা বুঝতে পারছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1, noun. What is the meaning of noun? Noun means বিশেষ্য। সুপ্রিয় শিক্ষার্থী, নাউন কাকে বলে এটা আগে আমাদের প্রথমে জানতে হবে। কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। ফর এক্সাম্পল, কোনো কিছুর নাম বলতে আমরা বুঝি রহিম, করিম, সালমা, পেন, এক্সেট্রা। আশা করি তোমরা নাউন সম্পর্কে ক্লিয়ার হয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী, নাউনের কিছু প্রকার রয়েছে। নাউন মূলত 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা নাউনের প্রকারগুলা একটু লিখে নিই। প্রপার, নাম্বার 2 কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার বলতে আমরা কি বুঝি? কমন বলতে আমরা কি বুঝি? ম্যাটেরিয়াল বলতে আমরা কি বুঝি? অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? প্রপার বলতে যে নাউন দ্বারা
কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান এবং প্রতিষ্ঠানের নামকে তাকেই প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, রানা, এটা তাহলে কোন নাউন? প্রপার নাউন। ঢাকা, এটা কোন নাউন? প্রপার নাউন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে জানলাম এবং বুঝলাম। নাম্বার 2, কমন নাউন। কমন বলতে আমরা কি বুঝি? জাতিবাচক, জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো এক জাতি বা শ্রেণীকে না বুঝিয়ে সমগ্রকে বোঝায়। সমগ্র বলতে সেগুলা এক জাতীয়। যেমন আমরা বলতে পারি ম্যান। ম্যান বলতে আমরা কি বুঝি? মানুষ। মানুষ শুধু এক নাম, সমগ্র মানুষকেই বোঝানো হয়। তারপরে সিটি। সিটি বলতে শহর, শুধুমাত্র একটি শহরকে বোঝায় না, সমগ্র শহরকেই বোঝায়। তারপর আপনার রিভার। রিভার বলতে আমরা নদী। নদী বলতে সমগ্র নদীকুলকেই বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি কমন নাউন সম্পর্কে কিছুটা ধারণা আসছে। নাম্বার 3, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বুঝি? সমষ্টিবাচক। সমষ্টি, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন ফর এক্সাম্পল টিম, জুরি, আর্মি, কমিটি, এটসেট্রা। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা কোনো কিছু গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, সেগুলাকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল ওয়াটার, ওয়াটার, ওয়েল, সল্ট, এটসেট্রা। তাহলে আমরা বুঝতে পারছি যে পানি, তেল, লবণ এগুলো আমরা গুনতে পারি না, এগুলো আমরা শুধুমাত্র পরিমাপ করতে পারি। তাহলে এটা আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 5, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি? গুণবাচক, গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যেটা দ্বারা, যে নাউন দ্বারা আমরা শুধুমাত্র ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ফর এক্সাম্পল যেমন অনেস্ট, অনেস্ট, ইত্যাদি। অনেস্ট বলতে আমরা কি বুঝি? সৎ। সৎটা কি করি আমরা বুঝতে পারি, শুধুমাত্র এটা কি করতে পারি? আমরা অনুভব করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূলত নাউনের 5টি প্রকার সম্পর্কে জানতে পারলাম। রানা লিভস ইন ঢাকা। যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি এখানে রানা কোন নাউন আর ঢাকা কোন নাউন, তাহলে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। রানা হলো প্রপার নাউন, যদিও এটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাইছে। ঢাকাটাও কোন নাউন? প্রপার নাউন। থ্যাংক ইউ। নাম্বার 2,
দি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। কাউ এবং অ্যানিমেল। সুপ্রিয় শিক্ষার্থী, কাউ এবং অ্যানিমেল এটা কোন নাউন, এটা কি তোমরা বলতে পারবে? অবশ্যই। আমি ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি যেটা জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য বলতে আমরা কি বুঝি? সেটাকে কি নাউন বলা হয়? কমন নাউন। কাউ বলতে এক জাতীয় সমস্ত গরুকে বোঝানো হয়, অ্যানিমেল বলতে পশু পাখি, সমস্ত পশু পাখিকে বোঝানো হয়। তাহলে আশা করি এটা কোন নাউন? কমন নাউন। সো নেক্সট, নাউন আবার দুই প্রকার। নাম্বার 1, কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝি? যে নাউন দ্বারা কোনো কিছু গণনা করা যায়। আমরা যেমন গুনতে পারি কোনগুলা, যেমন পেন, চক, টেবিল, বুক, এক্সেট্রা। তাহলে আমরা বুঝতে পারছি যেগুলা আমরা গুনতে পারি বা যেগুলা গণনা করা যায় তাহলে সেগুলা হলো কাউন্টেবল নাউন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আনকাউন্টেবল নাউন বলতে তাহলে আমরা কি বুঝি? আনকাউন্টেবল নাউন বলতে যে নাউন দ্বারা কোনো কিছু গণনা করা যায় না। তাহলে আমরা ফর এক্সাম্পল হিসেবে দেখতে পারি কোনগুলা গণনা করা যায় না। যেমন ওয়াটার, হানি, সল্ট, ইটিসি। ওয়াটার পানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি পানি গুনতে পারি? নো, পানি গোনা যায় না, তবে পরিমাপ করা যায়। তাহলে যেগুলা গণনা করা যায় না সেগুলা হলো কি নাউন? আনকাউন্টেবল নাউন। ধন্যবাদ। নাম্বার 2, প্রোনাউন। প্রোনাউন বলতে আমরা কি বুঝি? প্রোনাউন বলতে আমরা বুঝি সর্বনাম। সর্বনাম। সর্বনাম নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে। ফর এক্সাম্পল, হি, শি, দে। অর্থাৎ যদি আমরা কারো নামের পরিবর্তে হি, তাহলে আমরা হি কার ক্ষেত্রে ব্যবহার করতে পারি? কোনো একটা ছেলের নামের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারি। তাহলে হিটা হলো প্রোনাউন। শি, শি বলতে আমরা কি বুঝি? সে। অর্থাৎ শিকে আমরা মূলত যারা মেয়ে তাদেরকে আমরা মূলত নামের পরিবর্তে কি ব্যবহার করতে পারি? শি। হি এবং শি উভয়কে আমরা কি ব্যবহার করতে প্রোনাউন হিসাবে? দে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সর্বনাম সম্পর্কে বুঝতে পারছি। আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। Adjective. What is the meaning of adjective? Adjective means গুণবাচক বিশেষ্য, অর্থাৎ গুণবাচক। গুণবাচক যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ করা যায় সেগুলোকে আমরা মূলত কি বলি? অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, Salma is a very beautiful
গার্ল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ বিউটিফুল। বিউটিফুল বলতে কি বোঝায়? তার সৌন্দর্য। তাহলে আমরা বিউটিফুলকে কি বলবো? অ্যাডজেক্টিভ। নাম্বার 2, রহিম is an honest man। অনেস্টটা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে অনেস্টটা কি বলবো? অ্যাডজেক্টিভ। অনেস্ট বলতে আমরা কি বুঝি? সৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ বলতে যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাপকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ কি। নাম্বার 4, ভার্ব। ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্ব বলতে আমরা বুঝি ক্রিয়া, যা দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি। যেমন হি ইটস রাইস। হি ইটস রাইস। ইটস, এখানে ইটসটা কি? ভার্ব। যেহেতু সে ভাত খায়, তাহলে আমরা বুঝতে পারছি যে ইটস হলো এখানে ভার্ব। যেমন আমরা আরো এক্সাম্পল নিতে পারি, হি গোজ টু স্কুল। এখানে গোজ, গোজটা কি? গোজটাও ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা ভার্ব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তো ভার্বের আবার প্রকার আছে। ভার্ব আমরা সাধারণ অর্থে 3টা অর্থে ব্যবহার করতে পারি: হ্যাভ ভার্ব, টু বি ভার্ব এবং মডাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি হ্যাভ ভার্ব সম্পর্কে জানি? টু বি ভার্ব সম্পর্কে জানি? মডাল ভার্ব সম্পর্কে অবশ্যই তোমরা জানো। হয়তো এই মুহূর্তে তোমাদের বিষয়টা মনে নেই, তবে আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি। হ্যাভ ভার্ব 3টি: হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টাকে মূলত হ্যাভ ভার্ব বলা হয়। টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 5টাকে বলা হয় টু বি ভার্ব। বাকি রইল মডাল ভার্ব। মডাল বলতে আমরা সবাই বুঝি শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, ক্যান, কুড, এগুলা মূলত মডাল ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী, ভার্ব মূলত 2 প্রকার। নাম্বার 1, প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কি বুঝি এবং অক্সিলারি ভার্ব বলতে কি বুঝি, এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। প্রিন্সিপাল ভার্ব বলতে অর্থাৎ প্রধান ক্রিয়া, যেটাকে প্রধান বলা হয়, প্রধান ভার্ব অর্থাৎ মূল, প্রধান বা মূল। আর অক্সিলারি বলতে আমরা বুঝি সাহায্যকারী, বা যেটাকে বলা হয় হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। একটা সেন্টেন্স গঠন করতে হলে 3টা জিনিস অবশ্যই প্রয়োজন। সে 3টা জিনিস কি? যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে মনে রাখতে হবে শব্দের শুরুতে মূলত সাবজেক্ট থাকে,
এবং শব্দের শেষে অবজেক্ট থাকে। সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মাঝখানে থাকে ভার্ব, সেটা হতে পারে প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা একটা উদাহরণ নিলে বুঝতে পারবো কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা অক্সিলারি ভার্ব। আমি একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটা হলো হি ইটস রাইস। তাহলে এখানে বলো দেখি সাবজেক্ট কোনটা? হি। ইয়েস, সাবজেক্ট হি। হি যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট কোনটা? রাইস। থ্যাংক ইউ, রাইস। তাহলে আমরা চিনতে পারছি অবশ্যই যে সাবজেক্ট শব্দের শুরুতে থাকে এবং অবজেক্ট শেষে থাকে। তাহলে মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে ভার্ব। তাহলে এই ভার্বটা কোন ভার্ব? এটা হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি যে একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে এবং অক্সিলারি ভার্বও থাকতে পারে। তাহলে মূলত এই সেন্টেন্সে আমাদের প্রিন্সিপাল ভার্ব আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল দেব, এটা তোমরা নিজেরাই বলবে। I shall go to school। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি I shall go to school। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেখি বলো তো অবজেক্ট কোনটা? হ্যাঁ, যদিও প্রথম হয়তো বলতে একটু ভয় পাচ্ছ, তবে নো প্রবলেম, না পারলে অবশ্যই আমি তোমাদেরকে জানাই দেবো। তবে একটু মনে করো যে সকল সময় অবজেক্ট থাকে কোথায়? সেন্টেন্সের শেষে। হ্যাঁ, ইয়েস, সেন্টেন্সের শেষে স্কুল। তাহলে আমরা স্কুলটা কি বলতে পারি? অবজেক্ট। তাহলে এর সাবজেক্ট কোনটা? তাহলে নিশ্চয় প্রথমে আই। এবার মাঝে থাকবে প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি শ্যাল হলো কোন ভার্ব? অক্সিলারি ভার্ব। এটা হলো মূলত মডাল ভার্ব। আর গো হলো প্রিন্সিপাল ভার্ব আর টু প্রিপজিশন। তাহলে একটা সেন্টেন্স গঠন করতে হলে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা জিনিস অবশ্যই প্রয়োজন। এই তিনটা জিনিস না থাকলে একটা সেন্টেন্স পরিপূর্ণ আকারে তার অর্থ প্রকাশ পাবে না। সো প্রিয় শিক্ষার্থী, আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে জানলাম। আমি আরেকটা উদাহরণ দেব, এটা তোমরা নিজেরা বলবে। They are going to market। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা কি হলো? দে আর গোয়িং টু মার্কেট। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? সাবজেক্ট কোনটা? দে। অবশ্যই সাবজেক্ট দে। যদিও আমরা আগেই বলেছি একটা সেন্টেন্স শুরু করতে হলে শব্দের শুরুতে সাবজেক্ট থাকে এবং শব্দের শেষে থাকে অবজেক্ট। তাহলে শুরুতে যদি সাবজেক্ট হয় তাহলে শেষে হবে অবজেক্ট। তাহলে মাঝখানে থাকবে কি? প্রিন্সিপাল ভার্ব এবং মডাল ভার্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এটা তোমরাই বলো, এখানে আর এবং গোয়িং এবং টু এই তিনটা ওয়ার্ড আছে। তাহলে কোনটা মডাল ভার্ব এবং কোনটা প্রিন্সিপাল ভার্ব এবং কোনটা প্রিপজিশন? ইয়েস, গোয়িং। গোয়িংটা কি? এটা মূলত অক্সিলারি ভার্ব। আর গোয়িংটা মূলত প্রিন্সিপাল ভার্ব। আর আরটা হলো অক্সিলারি ভার্ব আর টু হলো প্রিপজিশন। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা প্রিন্সিপাল ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব। ধন্যবাদ। আর একটা উদাহরণ দিলে আমরা একটু ক্লিয়ার হব। He lives in কুষ্টিয়া।
তাহলে আমি একটা হি লিভস ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়াতে বাস করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি বলতে পারি, সাবজেক্ট কোনটা? হি। হি যদি সাবজেক্ট হয় তাহলে এটা হি কোন পার্টস অফ স্পিচ তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। হি হলো প্রোনাউন। যদিও আমরা বলেছি প্রোনাউন বলতে কি বুঝি, নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন। তাহলে আমরা নিঃসন্দেহে হিকে কি বলতে পারি? প্রোনাউন। কিন্তু এখানে এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে। লিভস তাহলে কি বলতে পারি? ভার্ব। থ্যাংক ইউ, ভার্ব। তো মূলত এটা কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? হ্যাঁ, বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি সেন্টেন্সে আছে? না, ঠিক ধরেছো, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে মূলত মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আর কুষ্টিয়া হলো অবজেক্ট, ইন হলো প্রিপজিশন। ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। নাম্বার 5, অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভার্ব? আই নো, আশা করি তোমরা জানো অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব বলতে এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে ভার্বকে মডিফাই করে। আমরা তাহলে অ্যাডভার্ব বলতে কি বুঝি? ক্রিয়া বিশেষণ। যেমন আমরা একটা স্লো থেকে আমরা মূলত এলআই যুক্ত করলে কি হয়? স্লোলি। আমরা অধিকাংশই জানি যে শব্দের শেষে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তবে সকল ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা মনে রাখবো, অ্যাডভার্ব বলতে কি বুঝি? ক্রিয়া বিশেষণ। মূলত এটা শব্দের শেষে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। 6, প্রিপজিশন। প্রিপজিশন আমরা কি জানি প্রিপজিশন বলতে কি বুঝি? হ্যাঁ, অবশ্যই জানি। প্রিপজিশন বলতে আমরা বুঝি অব্যয়সূচক, অব্যয়সূচক বাক্য। আমরা কি দুই একটা প্রিপজিশন বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। যেমন অন, বাই, টু, ইন, ইনটু, আউটসাইড, বিসাইড ইত্যাদি এক্সেট্রা। তাহলে মূলত এগুলো আমরা কি বলতে পারি? প্রিপজিশন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা প্রিপজিশন সম্পর্কে বুঝতে পারছি। তাহলে এখন আমি তোমাদেরকে একটা সেন্টেন্স লিখে দেখাবো, তোমরা প্রিপজিশন কোনটা এটাকে আমাকে বলবে। I went to school. আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে প্রিপজিশন কোনটা? টু। থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পারছো যে টু হলো প্রিপজিশন। কনজাংশন। কনজাংশন বলতে বুঝি আমরা সংযোজন, অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে এন্ড, বাট, অর, ইয়েট এগুলা দিয়ে আমরা একটা সেন্টেন্সকে মূলত সংযোজন করি। তাহলে আমি যদি একটা সেন্টেন্স লিখি তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা কোনটা কনজাংশন। যেমন রানা অ্যান্ড রাহুল আর টু ফ্রেন্ডস, অ্যান্ড দ্বারা দুই বাক্যের মাঝে সংযোজন করেছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? অ্যান্ডকে
কনজাংশন, রানা এবং রাহুলের মাঝে এন্ড দ্বারা সংযোজন হয়েছে, তাহলে এটাই মূলত কনজাংশন। আশা করি বুঝতে পারছো কনজাংশন সম্পর্কে। নাম্বার 8, পার্টস অফ স্পিচের নাম্বার 8, ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলতে আমরা কি বুঝি? আশ্চর্য সূচক বা যেটাকে বলি বিস্ময় সূচক। আমরা সেন্টেন্স পড়লে ওখানে আমরা একটা পাবো এক্সক্লেমেটরি এবং ইন্টারজেকশন একই অর্থ। এক্সক্লেমেটরি বলতেও আমরা বুঝি আশ্চর্য বা বিস্ময় সূচক, এবং ইন্টারজেকশন বলতেও আমরা বুঝি আশ্চর্য বা বিস্ময় সূচক। তাহলে আমরা একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হতে পারি। এলাস, আই অ্যাম আনডান। হাই, আমার কি সর্বনাশ হলো। তাহলে আমরা বুঝতে পারছি হাই বলতে আমরা এটা আশ্চর্য বা বিস্ময় যে আমার কি সর্বনাশ হলো। তাহলে মূলত এলাসটা হলো ইন্টারজেকশন। সুপ্রিয় শিক্ষার্থী, নেক্সট আর একটা উদাহরণ দিলে আরো আমরা একটা ক্লিয়ার হব। যেমন হুরে, উই হ্যাভ অন দ্য গেম। সাব্বাস বা বাহাবা, আমরা খেলায় জিতেছি। যদি আমরা খেলায় জিতি তাহলে নিশ্চয়ই আমরা সেখানে একটা কি আমাদের বিস্ময় বা একটা আশ্চর্য যে না আমরা এই গেমটি জিতেছি। তাহলে হুররে মূলত ইন্টারজেকশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পার্টস অফ স্পিচ তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমাদের জন্য কিছু এক্সাম্পল দেব যেগুলো তোমরা নিজেরা বলবে। আমরা কি শিখলাম এতক্ষণ? দ্য বুক অন দ্য টেবিল। দ্য বুক অন দ্য টেবিল। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি অন কোন পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা কি বলবে? একটু চিন্তা করে বলো, অন কোন পার্টস অফ স্পিচ। আমরা যদিও জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা পড়ছি, কিন্তু এখন তোমাদের প্রশ্ন হলো অন কোন পার্টস অফ স্পিচ। একটু মনে করো, মনে করলে অবশ্যই তোমরা বলতে পারবে। আর যদি তোমরা খাতায় লিখে রাখো তাহলে অবশ্যই খাতা দেখেও ইচ্ছা করলে বলতে পারো যেটা কোন পার্টস স্পিচ। হ্যাঁ, বুঝতে পারছি, এটা হলো প্রিপজিশন। থ্যাংক ইউ। নাম্বার 2, dishonest. He is a dishonest man. Dishonest কোন পার্টস অফ স্পিচ? তোমরা কি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। dishonest কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ, এটা হলো অ্যাডজেক্টিভ। dishonest বলতে অসৎ, এটা তার একটা গুণ। আমরা অ্যাডজেক্টিভ সংজ্ঞায় দেখেছি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি। তাহলে আমরা ডিসঅনেস্ট, হি ইজ এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন খারাপ ছেলে, তাহলে এটা তার ব্যাড হ্যাবিট, অর্থাৎ তার আচরণটা খারাপ, সেই খারাপ গুণটাই এখানে পরিলক্ষিত। থ্যাংক ইউ। নেক্সট উদাহরণ, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ একটা কি দেশ? ছোট দেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে
স্মল কোন পার্টস অফ স্পিচ? তোমরা কি বলতে পারবে? অবশ্যই তোমরা এটা বলতে পারবে। স্মল বলতে আমরা কি বুঝি? ছোট। অর্থাৎ বাংলাদেশ একটা ছোট দেশ। এটা মূলত আমরা অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি, যেহেতু তার পরিমাপে একটা ছোট, আয়তনিক দিক থেকে ছোট বলা হয়েছে। নাম্বার she lives in লন্ডন। তাহলে এখানে লিভস, সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিভসকে কোন পার্টস অফ স্পিচ বলতে পারি? আশা করি তোমরা বলতে পারবে। লিভস হলো কোন পার্টস অফ স্পিচ? এটা হলো ভার্ব। যদিও আমরা বলেছি ভার্ব বলতে কোনো কিছু হওয়া, যাওয়া, করা ইত্যাদি, তাহলে লিভস বলতে এখানে বাস করা, অর্থাৎ সেখানে বাস করাকে বোঝাচ্ছে। সে বাস করছে কোথায়? লন্ডনে, একটা শহরে। তাহলে লিভস হলো, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হলো ভার্ব। আরো কয়েকটা উদাহরণ দিলে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা পাবো। She is an intelligent girl। এখানে she, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি she কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, অবশ্যই she কোন পার্টস অফ স্পিচ? এটা হলো প্রোনাউন। কি জন্য প্রোনাউন? যদিও আমরা জানি নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন, তাহলে শিকে আমরা কি বলতে পারি? প্রোনাউন। আশা করি তোমরা বুঝছো। ওকে, থ্যাংক ইউ। Rana is a ব্যাড বয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা সেন্টেন্স লিখেছি, রানা ইজ এ ব্যাড বয়। তাহলে ব্যাড, দেখি তোমরা বলো তো ব্যাড কোন পার্টস অফ স্পিচ? এটা তোমাদের জন্য, এটা তোমরা ভেবে চিনতে অবশ্যই বলবে যে ব্যাড। ব্যাড বলতে তুমি কি বোঝো? ইয়েস, এটা হলো অ্যাডজেক্টিভ। ব্যাড বলতে আমরা কি বুঝি? খারাপ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছি। আশা করা যায় নেক্সট টাইমে ভুল হবে না। তো আশা করি আজকে এখানেই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম। আবার নেক্সট সময় পেলে অবশ্যই অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সবাই সুস্বাস্থ্য কামনা করি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।